খামেনির সাথে কিন্তু আহমেদিনেজাদ মারা গেল, বাট তাতে কিন্তু যুদ্ধ থেমে যায়নি। ইরানকে কি মানে ওই ল্যান্ড ফোর্সেস দ্বারা দখল করে ফেলা সম্ভব কিনা? সম্ভব না। খামেনির অনুপস্থিতিতে আপনি যদিও একটু শুরু করেছিলেন, সেটি হচ্ছে যে ইরান কতটা টিকে থাকতে পারবে নেতৃত্বের, এবং প্রধানতম ব্যক্তিকেই তো শেষ করে দেওয়ার টার্গেট ছিল। তো এটি একটু বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। রেজিম চেঞ্জের যে ট্র্যাডিশনাল থিওরিটা এতদিন ধরে ওয়েস্ট ফলো করে আসছিল, স্পেশালি ইউএসএ, লাইক গাদ্দাফিকে মেরে, তারপর সাদ্দাম হোসেনকে মেরে, ওই একই প্রেসক্রিপশন আমাদের ইরানের ক্ষেত্রে সম্ভবত অ্যাপ্লিকেবল হচ্ছে না। এটা অলরেডি প্রুভড। এবং যেটা দেখা যাচ্ছে যে ইরান সম্ভবত ওই গাদ্দাফি কেস, সাদ্দাম কেস, অথবা ধরেন মুরসি আর বশির এই কেসগুলো থেকে শিক্ষা নিয়েছিল। শিক্ষা নেওয়ার পরে তারা তাদের এই মানে সেন্ট্রাল কমান্ড সিস্টেম যেটা আছে, এই সিস্টেমটাতে তারা অল্টারনেটিভ অ্যান্ড কন্টিনজেন্সিসগুলো রেডি করেছিল। যেমন ধরেন এই খামেনির সাথে কিন্তু আহমেদিনেজাদ মারা গেল, তারপরে তাদের পররাষ্ট্রমন্ত্রী মারা গেল, এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যারা ছিল তাদেরও কেউ কেউ মারা গেল। বাট তাতে কিন্তু যুদ্ধ থেমে যায়নি। যেটা হয়েছে যে তারা মারা যাওয়ার পরে নেক্সট লেয়ারটা উঠে আসছে। সো এইটা আসলে সম্ভব হয় ওই যে আমি যেটা বললাম যে পার্সিয়ান সভ্যতার যে লিগেসি, তারা এই ধরনের কনফ্লিক্ট এর আগে দেখেছে, যার কারণে তাদের ভিতরে এই মানে তাদের ডিএনএতে এই জিনিসটা আছে। জি। বাট যেটাতে আমি ভয় পাচ্ছি একটা হচ্ছে যে আমার সহ আলোচক যে আশঙ্কা করছিলেন ওটার ব্যাপারে আমি একটু আশ্বস্ত করতে চাই। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধের দিকে টার্ন নেওয়ার মতো আশঙ্কা কম। আশঙ্কা কম এই কারণে যে ওই এলিমেন্টগুলো এই যুদ্ধে মিসিং। যেমন ধরেন আপনি গালফ ওয়ারের কথা যদি কল্পনা করেন, গালফ ওয়ারের তিনটা স্টেজ ছিল। একটা হচ্ছে ডেজার্ট শিল্ড, একটা হচ্ছে ডেজার্ট স্টর্ম, একটা হচ্ছে ডেজার্ট স্যাবেল। ডেজার্ট শিল্ড ছিল হচ্ছে সৌদি আরবে বহুজাতিক বাহিনীকে আগে একত্রিত করা, কারণ ইউনিট বুটস অন দ্য গ্রাউন্ড টু ক্যাপচার ল্যান্ড। এবং আপনিও ব্রেকে জিজ্ঞেস করতেছিলেন যে ইরানকে কি মানে ওই ল্যান্ড ফোর্সেস দ্বারা দখল করে ফেলা সম্ভব কিনা? সম্ভব না। সম্ভব না এই কারণে যে ইরান ভৌগোলিকভাবে এমন একটা রাষ্ট্র যেটা তিন দিক আসলে ন্যাচারালি সুরক্ষিত। এই জন্য তাকে ক্যাপচার করে ফেলাটা খুব কঠিন মিলিটারিলি। এই ধরনের ব্লেসিং সুইজারল্যান্ডের আছে, এই ধরনের ব্লেসিং আফগানিস্তানের আছে, এবং বাংলাদেশেরও এই ধরনের ব্লেসিং আছে বর্ষাকালে। বর্ষাকালে বাংলাদেশকে আসলে যুদ্ধ করে দখল করা সম্ভব না, মুঘল থেকে এই ইয়ে পর্যন্ত ট্র্যাডিশনালি এটা পারা যায় না। তো এই একটা ব্লেসিংয়ের কারণে যেটা কম এক্সপেক্টেড যে ইরান উইল বি মিলিটারিলি ক্যাপচার্ড বাই ল্যান্ড ফোর্সেস। দ্বিতীয়ত হচ্ছে এটা এসকেলেশনটা যখন বিশ্বযুদ্ধের দিকে যায় তখন আসলে আপনার দুইটা জোট লাগবে, লাইক ধরেন অ্যালাইড অ্যান্ড এক্সিস একসময় যেরকম ছিল। এবার সমস্যাটা যেটা হচ্ছে রাশিয়া ইজ প্লেইং ভেরি সেফ। রাশিয়া যেটা হয়েছে যে এই মুহূর্তে ইউক্রেন নিয়ে হি ইজ বিজি অলরেডি অ্যান্ড হি ইজ টায়ার্ড অলসো টু সাম এক্সটেন্ট। তাহলে ইরানের কাছে তার এক্সপেকটেশন কি? ইরানের কাছে তার এক্সপেকটেশন দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে তেলটা যেন আরও সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে এক্সপেকটেশনটা আছে সেটা হচ্ছে ইউক্রেন ফ্রন্টে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো খুব বেশি যেন মানে মনোযোগ দিতে না পারে, এর মনোযোগের একটা অংশ যেন মিডল ইস্টে খরচ হয় ইরানের কারণে। সো এটা হচ্ছে রাশিয়ার মানে ইন্টেন্ট। এবার আসে যে চাইনিজ ইন্টেন্টের ব্যাপারে। চায়না গত 50 বছরের আপনি ওদের হিস্ট্রি যদি দেখেন, ওরা কখনো মনে করেন যে অন্য আরেকজনের গন্ডগোলে নিজেদের সৈন্য পাঠায় নাই। তো সৈন্য পাঠানো আমি যেটা বললাম, বাট ওরা আবার ব্যবসায়ী, ওরা নতুন নতুন যুদ্ধস্ত্র তৈরি করতেছে এবং এগুলো সেল করার অপশন খুঁজতেছে। যেমন পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের সময় আপনি দেখছেন রাফালের এগেনস্টে ওদের জেটেনসি প্লাস হচ্ছে PL-15 যে দুটো ছিল, দুটো কম্বো তৈরি করে দে হ্যাভ টেস্টেড যে ওকে এটা পারে ওই লেভেলের 5th জেনারেশন এয়ারক্রাফট ড্রপ করতে পারে। তো চায়নার ইন্টারেস্ট টু ইরান ইজ ভেরি সিম্পল। ইরানের যে মানে তেল বিক্রি হয় তার একটা বড় বায়ার হচ্ছে চায়না, হরমুজ দিয়ে যে নিচ্ছে। এবং ভাই যেটা বললেন যে হরমুজ দিয়ে যে তেল আসে, এই তেলের অথবা যে জিনিসপত্র আছে, এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট। রাশিয়া চায়না তারা কি সরাসরি আসলে ইরানের মিত্র? তাহলে একদম সরাসরি মিত্র কি এই মুহূর্তে কেউ নেই? জি, এটা প্যাসিভ মিত্রতা। যেমন আমি চাই যে আপনি একটু দুর্বল হয়ে থাকেন, মানে আপনি থাকেন, ইরান থাকবে, ইরান মানে বেদখল হয়ে যাবে না, কিন্তু ইরান একটু দুর্বল অবস্থায় থাকবে, কারণ তাতে আপনার তেলের দামটা আরেকটু কমাইতে পারবো আমি। কারণ আপনার তেল তো আর ইউএসএ কিনবে না ডলারে, আমি কিনবো। আপনাকে যেহেতু স্যাংশন দিয়ে রাখছি ইউএসএ, সো ইরানের তেল কিনবে না। সো ইরানের তেল আলটিমেটলি ক্রেতা কারা? ইন্ডিয়া, রাশিয়া আর হচ্ছে চায়না। চায়না হচ্ছে মেইন বায়ার, তো আর একটু কম দামে পাবে, এটা হচ্ছে তাদের ইন্টেন্ট। তাহলে এই যখন ইন্টেন্টটা হয় তখন আপনি বিশ্বযুদ্ধ লাগাবেন কিভাবে এই জায়গায়? বাট যেইটাতে সমস্যা হবে সেটা আপনি যদি সময় দেন তাহলে আমি বাংলাদেশের উপর যে ইম্প্যাক্টটা আছে সেটা বলতে চাই। বলেন। বাংলাদেশের উপরে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ইম্প্যাক্টগুলো যেগুলো আছে, এর ভিতরে ফার্স্ট যেটা হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট একটা ক্রাইসিস ক্রিয়েট হবে। আমাদের যে প্রবাসী আছে এই প্রবাসীদের একটা বড় অংশ অ্যারাউন্ড 80 লাখের মতো থাকে হচ্ছে মিডল ইস্টে,
এখন আমাদের এতদিন পর্যন্ত যে পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল তারা প্রবাসীদের ব্যাপারে বেশ উদাসীন ছিলেন, ঠিক আছে? আপনি যদি এখন প্রেসাইজলি জিজ্ঞেস করেন যে সৌদি আরবে আমার কতজন সেমি স্কিল্ড, আনস্কিল্ড অ্যান্ড স্কিল্ড লেবার আছে, বলতে পারবে না। ওই ডেটাই নাই তাদের কাছে, বিকজ দে আর নট হ্যাবিচুয়েটেড লাইক দ্যাট। মেবি এখন হয়তো চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এখনকার যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী মনে করেন 17 বছর প্রবাসী ছিল। এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী 9 বছর প্রবাসী ছিল। সুতরাং এখন আমরা আশা করতে পারি যে প্রবাসীদের দুঃখ তারা একটু বুঝতে পারবে। তো এইখানে যে বড় সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আশেপাশের সব রাষ্ট্রের সাথে যেহেতু ইরান এখন গন্ডগোল করছে, সুতরাং সেই জায়গায় রিসেশন শুরু হবে। এখানে এখন জব যেতে থাকবে। জব গেলে কার জব যাবে? সস্তা বাঙালি শ্রমিকদের জব আগে যাবে। এটা সব বাংলাদেশে ব্যাক করবে। বাংলাদেশের গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে যে এরা যদি ফিরে আসে তাহলে কি করবে? আমাদের ক্ষেত্রে তো আফসোস হচ্ছে ওইটাই যে প্লেনের মনে করেন যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এই যাত্রী নিয়ে কি করবো এটা নিয়ে কোনো প্ল্যান থাকে না আমাদের। নাম্বার ওয়ান, পলিটিক্যালি স্পিকিং। নাম্বার টু যেটা হচ্ছে যে আমাদের যে এই সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হচ্ছে, কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইনটা, অ্যান্ড গ্লোবাল সাপ্লাই চেইনের ওই স্পেসিফিক হরমুজ সাপ্লাই চেইনে আমাদের হয়তো ওই রকম ইম্প্যাক্ট পড়ছে না, কিন্তু এটার কিন্তু রিপেল ইফেক্ট আছে, রেসিডুয়াল ইফেক্ট আছে, বাটারফ্লাই ইফেক্ট আছে। এই তিনটা ইফেক্ট যদি আপনি একত্র করেন তাহলে বাংলাদেশ কিন্তু ইজ গোয়িং টু বি সাফারিং ভেরি সুন। এখন আপনি বলতেই পারেন, দেখবেন যে বাংলাদেশের মানুষের আপটেক অনেক সময় এরকম হয়ে যায় যে ভাই ইরানে তো গন্ডগোল হয়েছে, নারকেল তেলের দাম বাড়বে। নো, নারকেল তেল ইজ নট দ্য তেল হুইচ তেল উই আর টকিং নাও। আমরা বলতেছি পেট্রোলিয়ামের কথা, আমরা বলতেছি ডিজেলের কথা, আমরা বলতেছি কেরোসিনের কথা এবং গ্যাসের কথা, এবং গ্যাস, এলএনজি। আপনি দেখেন কাতারের এলএনজি ফ্যাসিলিটিসে অলরেডি অ্যাটাক করছে ইরানিয়ান মানে ক্ষেপণাস্ত্র, এবং এলএনজি স্টাক নাও। হরমুজ ছাড়াও ওই কারণে স্টাক হয়ে গেছে, তার মানে গ্যাসের দাম বাড়বে। এখন এটার জন্য আমাদের কি প্রিপারেশন আছে? আমাদের দেশে তো পেঁয়াজের দাম অথবা মরিচের দাম যখন 200 টাকা কেজি হয়ে যায় তখনই আমরা কিছু করতে পারি না। তাহলে আমরা এই ধরনের ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করবো? লেবুর দাম 250 টাকা। এক্স্যাক্টলি। এখন লেবুর দাম 250 টাকা যখন হয়েছে তখন কি ভোক্তা হিসেবে আমরা বলছি যে আগামী 7 দিন লেবু খাবো না? এটা আমরা বলতে পারি না। সমস্যাটা হয়েছে এই জায়গায়, এবং এই জায়গায় আমি যেটা বলবো এই সরকারের জন্য ফর দ্য ফার্স্ট টাইম দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ইন দিস কনফ্লিক্ট। অপরচুনিটিটা কি? সেটা হচ্ছে ইউ ক্যান নাও ট্রেন অ্যান্ড এডুকেট ইউর পিপল, যে এই পৃথিবীতে আসন্ন দিনে একের পর এক যুদ্ধ লাগতেই থাকবে। ভাই যেটা বলছেন যে ওয়ার্ল্ড ওয়ার এরা যেটা আছে ওটা চলে যাওয়ার পরে আরেকটা থার্ড ওয়ার্ল্ড আসার মাঝখানে ছোট ছোট এখন যুদ্ধ হতেই থাকবে, ঠিক আছে? এই যে যুদ্ধ হতে থাকবে, একটার পর একটা সাপ্লাই চেইন ডিসরাপ্ট হতেই থাকবে, আমাদের প্রিপারেশন কি? আমরা কি কোনো ধরনের অভ্যাসগত পরিবর্তনে গেছি যে লাইটটা কম ইউজ করব? আমরা কি ওই অভ্যাসে গেছি যে ঠিক আছে বাচ্চাদেরকে আমরা ম্যান্ডেটরি স্কুল বাসে পাঠাবো, আমরা একটা করে গাড়িতে করে একটা করে বাচ্চা পাঠাবো না? উই আর নট গোয়িং ফর দ্যাট। আমরা কি ওই রেশনিং এর প্র্যাকটিসে গেছি যে যদি কখনো এরকম যুদ্ধ লাগে, যখন দেশের জ্বালানি মন্ত্রী বলতে বাধ্য হয় যে আমার মার্চ পর্যন্ত মজুদ আছে, সাথে সাথে কি আমরা এই একইভাবে অ্যাসিওর করতে পারি যে ঠিক আছে মার্চ না, আমরা এটাকে টেনে নিয়ে যাবো জুলাই পর্যন্ত, আমাদের ইউজেস যেটা আছে এটাতে আমরা রেশনিং এ আসবো? আজকে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তখন চিনির সাপ্লাই বন্ধ হয়ে গেছিল, কারণ সকল নৌযান তখন যুদ্ধ পারপাসে ব্যবহার হচ্ছিল। তখন কিন্তু ওই জেনারেশনটা যারা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্রিটিশ জেনারেশন এবং ওইখানে যারা ছিল তারা কিন্তু সুগার খাওয়া কমিয়ে দিয়েছিল। এটার অভ্যাস এখনো আছে। তো আমাদের মনে হয় যে সরকারের অপরচুনিটি যেটা সেটা হচ্ছে এই ইরান কনফ্লিক্টকে মাথায় রেখে এখন ম্যাসিভ স্কেলে সকল পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসুক। পলিটিক্স বলতে খালি চিকা মারা আর মনে করেন যে আমার ভাই তোমার ভাই আর শাহবাগ দখল না হোক, একসাথে সবাই বসে লেট আস এডুকেট আওয়ার পিপল স্কুল লেভেলে, যে কিভাবে আমরা জ্বালানি সংকটে যখন পড়ে যাই, আমাদের তো নাই জ্বালানি, উই আর নট প্রডিউসার অফ দিস ফুয়েলস। সো এই ফসিল ফুয়েল যেহেতু আমাদের ওভাবে নাই, সুতরাং এটার উপরে যেহেতু ডিপেন্ডেন্সি আছে, তাহলে অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে কিভাবে সংকটকালীন সময়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন যাতে লোড কম পড়ে, দ্বিতীয় হচ্ছে অল্টারনেটিভ গ্রিন এনার্জি যেগুলো আছে সেগুলোতে আমরা কতটা ট্রাই করছি।